সুনীতি ও অভিকের জীবন একসাথে বেশ ভালোভাবে অতিবাহিত হতে থাকে। সিলেটে আসার পর ৩ মাস অতিবাহিত হয়েছে। দুজনের সম্পর্ক আরো মজবুত হয়েছে। একে অপরের মন রাগিয়ে দিয়েছে দুজনে। আপনি থেকে তুমি ডাকে নেমে এসেছে সুনীতি। এখন সে অভিককে তার নাম ধরেই ডাকে। অভিক ও সুনীতির আগামী সপ্তাহে আবার ঢাকা ফেরার কথা আছে। তবে তার আগে আজ অভিককে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে, যার জন্য সে এখন প্রস্তুতি নিচ্ছে। এদিকে সুনীতির মনে ভয় জেঁকে বসেছে, কারণ সে শুনেছে এই মিশনটা অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে। মূলত সিলেটের সীমান্ত এলাকায় একটা চক্র সক্রিয় অবস্থানে আছে। তারা ভারতের আসামের একটা চক্রের সাথে মিলে দেশের মধ্যে অবৈধ মাদক এবং অস্ত্রের আমদানি করছে। এ বিষয়ে গোপন কিছু তথ্য এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আজ রাতেও এই চক্রের পরিকল্পনা আছে সীমান্ত দিয়ে কিছু নিষিদ্ধ মাদক বাংলাদেশে প্রবেশ করানোর। তাই সেই চক্রকে ধরার জন্য সীমান্তে সেনাবাহিনীকে একটা গোপন মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিক প্রস্তুত হচ্ছিল। সুনীতির চিন্তিত মুখ দেখে সে বলে, এত দুশ্চিন্তা করো না নীতি। আমি এর আগেও এমন অনেক ঝুঁকিপূর্ণ মিশনে গিয়েছি, আমার কোনো ক্ষতি হয়নি। আমি তো দুশ্চিন্তা করতে চাইছি না, কিন্তু দুশ্চিন্তা নিজে থেকে আমার মাথায় এসে জেগে বসেছে। জানি না কেন নিজের মা বাবাকে হারানোর পর থেকে আমার মাথায় সবসময় সেই দুর্বিষহ ঘটনাটাই ঘুরপাক খায়। অবচেতন মনে স্বজন হারানোর বেদনা মাথা চাড়া দিয়ে ওঠে। আমি বর্তমানে আমার আপন বলতে তো তুমিই আছো অভিক, তাই আমি এখন তোমাকে আর হারাতে চাই না। অভিক সুনীতির চিন্তাটা বুঝতে পারছে, কিন্তু এটা তো তার দায়িত্ব, যা তাকে পালন করতেই হবে। অভিক সুনীতির কাছে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমি কথা দিচ্ছি আবার কিচ্ছু হবে না। আমি খুব শীঘ্রই ফিরব। আগামী সপ্তাহে তো আমাদের ঢাকা ফেরার কথা। ঢাকায় ফিরে এবার আমরা একসাথে শহর ঘুরব। সত্যি? একদম। অভিকের কথায় সুনীতি ভরসা পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তোমার ফেরার অপেক্ষায় থাকবো। অভিক আবেগের বশে সুনীতির কপালে আলতো করে চুমু খায়। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ করে আরাফাত সেখানে চলে আসে। সে এখানে এসেছিল মূলত অভিককে ডাকার জন্য, কিন্তু এই দৃশ্য দেখে সে লজ্জায় ফিরে যেতে দেয়। ভুলবশত তার হাত লেগে একটা ফুলঝুরি পড়ে যায়। অভিক ও সুনীতি চমকে উঠে একে অপরের থেকে দূরে সরে আসে। আরাফাত আমতা আমতা করে বলে, সরি, ভুল সময় চলে এসেছি। অভিক কটমট দৃষ্টিতে আরাফাতের দিকে তাকায়। আরাফাত একটা শুকনো ঢোক গেলে সুনীতি লজ্জা পেয়ে সে স্থান থেকে এক প্রকার দৌড়ে বিদায় নেয়। ঘরে গিয়ে ঢুকে পড়ে এবং দরজা লাগিয়ে দেয়। সুনীতি চলে যাবার পর অভিক এগিয়ে এসে আরাফাতের মাথায় গাঁটটা মেরে বলে, আমার কি দোষ তোরা দরজা লাগিয়ে রোম্যান্স করতে পারিস না? আমার মতো সিঙ্গেল মানুষ এসব দেখে কত কষ্ট পায় তুই কি বুঝবি? দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ দোস্ত, জলদি কর, তাহলে আমি একটু শান্তি পাই। সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না। এভাবে কথায় কথায় তাদের সময় চলে যায়। আরাফাত ঘড়ি দেখে বলে, আমাদের যাবার সময় হয়ে গেছে, চল আমাদের এখন বের হতে হবে। তুই একটু থাক, আমি নীতি থেকে বিদায় নিয়ে আসি। বলেই অভিক সুনীতির রুমের সামনে এসে দরজায় নক করে। সুনীতি দরজা খুলে দিতেই অভিক বলে, আমি এখন বের হচ্ছি, তুমি সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকবেন। একদম অক্ষত অবস্থায় যেন আপনাকে ফিরে পাই আমি। অভিক হালকা হাসে। আশেপাশে চোখ বুলিয়ে সুনীতিকে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দীর্ঘক্ষণ চুম্বন করে সুনীতিকে ছেড়ে দিয়ে বলে, জো হুকুম মেরে আকা। অভিক আরাফাত সহ বাকি সবাই সেনাবাহিনীর একটা জিপে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ওখানে গিয়ে কিভাবে কি করবে সেই ব্যাপারে সবাই আলোচনা করছিল। এমন সময় অভিকের কাছে ব্রিগেডিয়ার আলমগীর ইসলামের কল আসে। অভিক যেহেতু এই মিশনের হেড, তাই তিনি তাকে কিভাবে মিশন পরিচালনা করতে হবে সেই বিষয়ে সব পরামর্শ দেন। অভিক সবটা মনোযোগ দিয়ে শোনে। এরপর নিজের টিমের সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই নিজের দৃষ্টি সজাগ রাখবে। মনে রাখবে দুষ্কৃতকারীদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। আমাদের কাছে এখন এটা সুবর্ণ সুযোগ। আজ রাতে ওই পাচারকারী চক্রকে যে কোনো মূল্যে ধরতে হবে। সীমান্ত এলাকায় পৌঁছে সবাই যে যার নির্দিষ্ট স্থানে অবস্থান নেয়। আরাফাত ও অভিক একই সাথে পাশাপাশি অবস্থান করছে। এখনও তাদের হাতে কিছুটা সময় আছে, তাই দুই বন্ধু কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে। কথায় কথায় আরাফাত বলে, তুই কি ভাবিকে এখনো তার মা বাবার মৃত্যুর আসল সত্যটা জানিসনি? না রে, এখনো জমিয়ে উঠতে পারিনি। আমার কেন জানি নিজের কাছে কেমন কনফিউশন অনুভব হয়। সুনীতি এখন অনেকটাই স্বাভাবিক, দুঃখ কাটিয়ে উঠেছে অনেকটাই। এই মুহূর্তে ওকে এসব করে আবারও দুঃখের দিকে ঠেলে দিতে পারি না। কিন্তু এভাবে লুকিয়ে রাখাও তো ঠিক না, যদি ভাবি কোনোদিন আসল সত্যটা জানতে পারে।
তাহলে তিনি আরো বেশি কষ্ট পাবেন। এটা ভেবেছে তুই ওনার থেকে সত্যটা লুকিয়েছিস। এটাও ঠিক। আবার ওই মন্টুকেও এখনো খুঁজে পায়নি পুলিশ। জানি না ও কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। এবার ঢাকায় গিয়ে আমি ওকে খুঁজে বের করার চেষ্টা করব। ইতোমধ্যেই নিজের চেনা জানা অনেককে লাগিয়ে রেখেছি। গোয়েন্দা বিভাগের লোকরাও মাঠে নেমেছে। কিন্তু জানি না এই শয়তান মন্টু কোন জাহান্নামে লুকিয়ে আছে যে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পেলে তুই কি করবি? ওকে উচিত শিক্ষা দেব। সুনীতির মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। তাদেরকে আমি ন্যায় বিচার পাইয়ে দেব। এতে করে তাদের আত্মা শান্তি পাবে, আর সুনীতির কষ্টটাও অনেক লাঘব হবে। এজন্য আপাতত আমি সুনীতির থেকে সত্যটা লুকিয়ে রাখছি। যেদিন মন্টুকে খুঁজে পাবো ওকে উচিত শাস্তি দেব। সেদিন ওকে সব সত্য জানাবো। এভাবে তাদের কথাবার্তার সমাপ্তি ঘটে। হঠাৎ করে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। সবাই সচেতন হয়ে যায়। পাচারকারী চক্রের লোকেরাও সচেতন হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীর অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছুটছে, কিন্তু সেনাবাহিনীও পিছু হটছে না, যার ফলে পাল্টাপাল্টি বেশ ভালোই যুদ্ধ লেগে গেছে। অভিক ও আরাফাতও ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। কিছুক্ষণ গোলাগুলি চলে। এরপর হঠাৎ করেই বিপরীত দিক থেকে গোলাগুলি থেমে যায়। সেনাবাহিনীর সদস্যরা বুঝতে পারে পাচারকারীরা হয়তো পালিয়ে গেছে। তারা সামনে এগিয়ে যায়। হঠাৎ করেই কয়েকজন সেনাবাহিনীর চিৎকার শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায় আরাফাত ও অভিক। অভিক হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমরা একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেয়েছি স্যার। কোন মেয়ে? একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মুখ ভিন্ন দিকে ফেরানো। অভিক মাটিতে বসে পড়ে। মেয়েটির কোনো সাড়া না পেয়ে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। মেয়েটার মুখ নিজের দিকে ফেরাতে উদ্যত হয়। অতঃপর মেয়েটাকে নিজের দিকে ফেরাতেই অভিক চমকে ওঠে। বিস্ফোরিত নয়নে মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আনিসা। অভিক ও আরাফাত সেনা ক্যাম্পের একটি কক্ষের বাইরে বসে আছে। ভেতরে চিকিৎসকরা সেই আগন্তুক মেয়েটির চিকিৎসায় ব্যস্ত। অভিক যেন একটু বেশি চিন্তিত হয়ে উঠেছে মেয়েটিকে নিয়ে। আরাফাত অভিজ্ঞের উদ্বিগ্নতা লক্ষ্য করছে। সে জানেও কেন এত উদ্বিগ্ন। নিজের প্রথম ভালোবাসার প্রতি সবারই যে একটু বিশেষ অনুভূতি থাকে। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক আরাফাতের দিকে করুণ চোখে তাকায়। আরাফাত বলে, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। আমি ভাবতেও পারিনি আরাফাত এতগুলো বছর পর এভাবে ওর সাথে দেখা হয়ে যাবে। হয়তো এটাই নিয়তি ছিল, তাই আজ আবারও তোকে তোর অতীতের সম্মুখীন হতে হলো। এরই মধ্যে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে। অভিক তার মুখোমুখি হয়ে বলে, উনি এখন কেমন আছেন? চিন্তার কোনো কারণ নেই মেজর, উনি ঠিক আছেন, ওনার জ্ঞান ফিরেছে। ওনার জ্ঞান ফেরার পর কি উনি কিছু বলেছেন? উনি এখন এখান থেকে চলে যেতে চাইছেন। বেশ উদ্ভট আচরণ করেছিলেন, আমি অনেক কষ্টে ওনাকে স্বাভাবিক করেছি। আমি কি এখন ওনার সাথে দেখা করতে পারি ডাক্তার? হ্যাঁ পারেন, তবে একটু খেয়াল রাখবেন যেন উনি বেশি উত্তেজিত না হয়ে ওঠেন। ডাক্তারের কথা শুনে অভিক রুমের ভেতরে প্রবেশ করে। আগন্তুক রমণী তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। তার মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। অভিক রমণীর মুখ পানে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে, আনিসা। রমণী পিট চোখ মেলে তাকায়। দীর্ঘদিন পর সেই চেনা কণ্ঠ। ধীর পায়ে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অভিকের একদম মুখোমুখি দাঁড়িয়ে আবেগ আপ্লুত স্বরে বলে, অভি তুই? অভিক যেন খানিকটা দুর্বল হয়ে পড়ে। ভুলে যায় বর্তমান প্রেক্ষাপট। আনিশাকে আলিঙ্গন করে ফেলে আবেগের বশে। অতঃপর নিজের ভুল বুঝতে পেরে দ্রুত সরে আসে। আনিশা অভিকের এমন কাণ্ডে অবাক হয়। হালকা হেসে বলে, এতগুলো বছর পর আমায় দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছিস, তাই না? এতদিন কোথায় ছিলিস তুই? আমি বোধহয় প্রশ্নটা আগে করেছি। তুই জানিস না আনিসা, এতগুলো বছর আমি কোথায় কোথায় তোকে খুঁজেছি, কিন্তু সেই রাতের পর সেই যে তুই হারিয়ে গেলি, এরপর আর তোর খোঁজ কেউ দিতে পারেনি। আনিশার চোখ মুখের ভাবভঙ্গি হঠাৎ করেই পাল্টে যায়। সে খানিক মশকরার স্বরে বলে, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে স্বেচ্ছায় আড়ালে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, যদি না সে নিজে থেকে ধরা দেয়। তোর হেয়ালি করার স্বভাব গেল না। আমার একটা সাহায্য করতে পারবি অভি? কি সাহায্য? এখন আমায় কোনো প্রশ্ন করিস না প্লিজ। সঠিক সময় হলে আমি নিজেই তোকে সব জানাবো। আপাতত শুধু আমায় কটা দিন একটা নিরাপদ আশ্রয় দে। নিরাপদ আশ্রয়? হ্যাঁ, কেন পারবি না? তুই তো সেনাবাহিনীতে আছিস এখন, তোর জন্য এটা করা নিশ্চয়ই কোনো কঠিন কাজ নয়। অবাক চোখে আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অতঃপর বলে, তুই যখন ভরসা করে আমার কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিস তখন আমি নিশ্চয়ই তোকে আশ্রয় দেব। তবে মনে রাখিস, আপাতত আমি তোকে কোনো প্রশ্ন না করলেও তোকে যখন আমি প্রশ্ন করব তখন তোকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে।
তোর থেকে অনেক কিছু জানার আছে আমার। আচ্ছা বেশ, সঠিক সময় আসলে আমি অবশ্যই তোকে সব বলবো, কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে। আনিশার সাথে কথা বলে রুমের বাইরে আসে অভিক। আরাফাত অভিকের জন্যই অপেক্ষা করছিল। অভিক বাইরে আসতেই সে অভিককে জিজ্ঞেস করে, কি বললো? কোথায় ছিল এতদিন? আমরা তো ওকে সবখানে খুঁজেছি, কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি, শুধু আমার কাছে নিরাপদ আশ্রয় চেয়েছে। আমি ভাবছি ওকে আমাদের কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখবো। তুই কি পাগল নাকি অভিক? আরে এভাবে কিভাবে? আনিশা এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল সেটা কেউ আমরা জানি না। ওকে উদ্ধার করা হয়েছে এমন একটি স্থান থেকে যা ছিল অপরাধীদের আস্তানা। এত সব কিছুর পর আমরা কিভাবে ওকে বিশ্বাস করতে পারি? আর তার থেকে বড় কথা, তুই কোন আক্কেলে ওকে তোর কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখতে চাইছিস? একবারও ভাবলি না সুনীতি ভাবি ওকে দেখে কিরকম রিয়াক্ট করতে পারে? নীতি যথেষ্ট বুঝতার, ওকে সবটা বুঝিয়ে বললেই ও বুঝবে। কিন্তু কোনো কিন্তু নয় আরাফাত। আনিসাকে দেখে আমি যতটা যা বুঝেছি, ও একদম ভালো নেই। আগের সেই রূপবতী হাসি খুশি আনিসা একদম বদলে গেছে। ওর চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেছে, পুরো শরীরে কালশিটে দাগ, চেহারা বিষাদের ছাপ। এত সব কিছু ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে না। আমার মনে হচ্ছে এতগুলো বছর আনিসা ভালো ছিল না, ওর সাথে নিশ্চয়ই অনেক খারাপ কিছু হয়েছে। কিন্তু অভিক, ওকে তুই যে কোয়ার্টারে নিয়ে যেতে চাইছিস, তো সুনীতি ভাবিকে কি বলবি? বলবো যে ও আনিসা তোর আর আমার স্কুল এবং কলেজের ফ্রেন্ড। ও এখন বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য আমাদের কাছে আশ্রয় নিয়েছে। আর এটাই তো সত্যি। তোর মনে নেই, সে ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত আমরা 3জন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আজ ওর বিপদে কি আমাদের সাহায্য করা উচিত নয়? আমি কিচ্ছু ভুলিনি অভিক, কিছু ভুলিনি। জন্য এটাও মনে রেখেছি যে আনিশা কেবল আমাদের বান্ধবী ছিল না, তোর বয়ঃসন্ধিকালে প্রথম প্রেম ছিল। যবে থেকে তুই ভালোবাসা কি সেটা উপলব্ধি করেছিস, তবে থেকে ওকে একতরফাভাবে ভালোবেসেছিস। আর তারপর ব্যাস আরাফাত, আর কিছু বলিস না প্লিজ। বিশেষ করে নীতি যেন এসব কিছু না জানে। আমি অতীত নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে চাই না। অতীতের সাথে বর্তমানের তুলনা চলে না। এখন আনিসা আমার কাছে শুধুই আমার ভালো বন্ধু, যার আমার সাহায্যের প্রয়োজন। আরাফাত আর কিছু বলে না। সুনীতির সময় কাটছে মারাত্মক দুশ্চিন্তায়। অভিক মিশনে যাওয়ার পর প্রায় 12 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। সুনীতি বারবার আল্লাহর কাছে অভিকের জন্য প্রার্থনা করছিল। এত সব উদ্বিগ্নতার মাঝেই হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। সুনীতির মনে আশার আলো জ্বলল। সে এক প্রকার ছুটে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই অভিককে দেখতে পেয়ে 7-5 না ভেবে তাকে শক্ত করে আলিঙ্গন করে। ক্রন্দনরত স্বরে বলে, জানো, আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে তুমি একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছো। সুনীতি কথাটা বলে চোখ মেলে তাকায়। হঠাৎই তার নজর যায় অভিকের পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক রমণীর দিকে। আগন্তুক রমণীও তার দিকে অবাক নয়নে তাকিয়ে। অভিক সুনীতির দৃষ্টি লক্ষ্য করে বলে, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো আনিসা, আমার আর আরাফাতের স্কুল এবং কলেজ লাইফের ফ্রেন্ড। আর আনিসা, ও হলো সুনীতি, যদিও ওকে আমি নীতি বলে ডাকি। ও আমার স্ত্রী। আনিসা খানিক চমকে উঠে বলে, তুই বিয়েই করে ফেলেছিস অভিক? ইস, আমার দাওয়াটা মিস হয়ে গেল রে। আনিসা আসলে বিপদে পড়েছে, তাই ও কিছুদিন এখানে আমাদের সাথে থাকবে। তোমার কোনো আপত্তি নেই তো? সুনীতি এক পলক আনিসার দিকে তাকায়। মেয়েটার চেহারা অনেকটা ফ্যাকাশে এবং দেহের অনেক স্থানে কালশিটের দাগ। এত সব কিছুও তার সৌন্দর্য ফিকে করতে পারেনি। দেখে অনুমান করা যাচ্ছে মেয়েটা অসম্ভব সুন্দরী ছিল একসময়। সুনীতির মায়া হলো খানিক, তাই সে বলল, আমার কোনো অসুবিধা নেই, তুমি ওকে ভেতরে নিয়ে এসো। আনিসা ঘরের ভেতরে প্রবেশ করতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। এমন সময় অভিক তাকে ধরে ফেলে। এই দৃশ্যটা দেখে সুনীতির একদম ভালো লাগে না। অভিক শক্ত করে আনিসার হাত ধরে বলে, সাবধানে চলবি তো নাকি? এখনো নিজের দায়িত্ব নিতে শিখলি না? দায়িত্ব নেওয়ার মতো, সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না যে, তাই নিজে যতটা পেরেছি যত্ন নিয়েছি। বেঁচে যে আছি এটাই অনেক। আনিসার এমন হেয়ালিপূর্ণ করার মানে বুঝল না অভিক। সুনীতি হালকা কেশে বলল, আপনি ভেতরে আসুন আপু, আমি আপনার জন্য গেস্ট রুমটা পরিষ্কার করে দিচ্ছি, কিছুটা সময় দিন। অভিক সুনীতিকে লক্ষ্য করে আনিসার থেকে দূরে সরে আসে। আনিসা হালকা হেসে বলে, আমাকে নিয়ে তোমার এত ব্যতিব্যস্ত হতে হবে না নীতি। তোমাকে নীতিই বলি কেমন? আমার থেকে তুমি বয়সে ছোটই হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একটু সোফায় বসে বিশ্রাম নিন, আমি গেস্ট রুমটা গুছিয়ে আসছি। আর হ্যাঁ অফিক, আমি সকালে স্যুপ তৈরি করেছিলাম,
তুমি একটু কষ্ট করে নিয়ে খেয়ে নাও না, ওনাকেও দিও। বলেই সুনীতি গেস্ট রুমের দিকে পা বাড়ায়। আনিশা সোফায় বসে পড়ে। অভিক রান্নাঘর থেকে গিয়ে স্যুপ নিয়ে এসে আনিশার দিকে একটা স্যুপের বাটি বাড়িয়ে দিয়ে বলে। এটা খেয়ে নে। আনিশা স্যুপটা নিয়ে খেতে থাকে। অভিক নিজেও খেতে থাকে অন্য একটা বাটিতে। আনিশা স্যুপ খেতে খেতে বলে, ভারী লক্ষ্মী মতো বউ তোর। মেয়েটাকে বেশ ভালো লেগেছে আমার। তোর জন্য এমন কারো প্রয়োজন ছিল? অভিকের বুকে কেমন জানি চিনচিনে ব্যথা অনুভব হলো। সে সামান্য হেসে বলল, তোর খবর বল, এখনো কি একা আছিস নাকি বিয়ে শাদিও হয়েছে? অভিকের প্রশ্ন শুনে আনিশা থমকে যায়। খাওয়া থামিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকে নিচের দিকে। তার চোখ মুখ হঠাৎ করে দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। অভিক আনিশার এমন মুখভঙ্গি দেখে হকচকিয়ে যায়। আনিশার কাছাকাছি এসে তার হাত ধরে বলে, তুই ঠিক আছিস তো? আনিশা জোরে জোরে শ্বাস নিতে বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোর কাছে একটাই অনুরোধ, দয়া করে আমি নিজে থেকে কিছু না বলার আগে আমার থেকে কিছু জানতে চাস না? বেশ, তুই যা চাস তাই হবে। তুই নিজে থেকে না বললে আমি আর তোর কাছে কিছু জানতে চাইবো না। তুই প্লিজ হাইপার হয়ে যাস না। সুনীতি ঘরদোর গুছিয়ে এসে অভিক এবং আনিশার এতটা কাছাকাছি দেখে ভড়কে যায়। তার বুকের মাঝে শুষ্ক ব্যথা অনুভূত হয়। কেন জানি এই আগন্তুক রমণীর আগমন তাকে শান্তি দিচ্ছে না। সুনীতি নিজের কষ্ট লুকিয়ে মুখে মেকি হাসি দিয়ে সামনে এগিয়ে এসে বলে, আপনার জন্য গেস্ট রুমটা আমি গুছিয়ে দিয়েছি আপু, আপনি এখন চাইলে ওখানে গিয়ে থাকতে পারেন। সুনীতির গলার স্বর শুনে অভিক উঠে দাঁড়ায়। সুনীতির দিকে তাকিয়ে বলে, আনিসা একটু দুর্বল, তুমি কাইন্ডলি ওকে একটু ধরে ধরে নিয়ে যাও। ঠিক আছে। বলেই সুনীতি এগিয়ে আসে। আনিশা হালকা হেসে বলে, এইটুকুনি একটা মেয়ে কিভাবে আমাকে সামলাবে বল তো অভি? তোর না আজও কোনো বুদ্ধিশুদ্ধি হলো না। সারাটা রাস্তা তো তুই আমাকে ধরে নিয়ে এলি। গেস্ট রুম পর্যন্ত না হয় তুই নিয়ে চল। কি বলো নীতি? অভি আমাকে গেস্ট রুম পর্যন্ত ধরে নিয়ে গেলে তোমার কোনো আপত্তি নেই তো? আনিশার এহেন কথা একদম ভালো লাগে না সুনীতির। তবুও সে ভদ্রতার খাতিরে বলে, না আপু, আপত্তি থাকবে কেন? তবে আমিও কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি, এতটুকু শক্তি আমার শরীরে আছেই। না থাক, আনিসা ঠিকই বলেছে, তুমি ওকে সামলাতে পারবে না। তার থেকে বরং আমি ওকে নিয়ে যাই। বলেই সে আনিশাকে ধরে সোফা থেকে টেনে তোলে এবং আস্তে আস্তে তাকে ধরে গেস্ট রুমের দিকে নিয়ে যেতে থাকে। সুনীতির ধৈর্যের সীমা পেরিয়ে যেতে থাকে। সে হন হন করে নিজের রুমের দিকে এগোয়। আনিশাকে ধরে ধরে গেস্ট রুমে নিয়ে এসে তাকে আলতো করে শুইয়ে দেয় অভিক। অতঃপর বলে, তুই এখন এখানে শান্তিতে বিশ্রাম নে, একদম ভয় পাবি না, এখানে তুই একদম নিরাপদ। বলেই অভিক চলে যেতে নেয়। এমন সময় আনিশা অভিকের হাতটা টেনে ধরে বলে, প্লিজ আমার পাশে একটু বসে থাকো না অভি। তুই চলে গেলে আমার ভীষণ একাকিত্ব বোধ হবে। অভিক আলতো করে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, তোর বিশ্রামের প্রয়োজন আনিসা, তাই একটু ঘুমানোর চেষ্টা কর। আমার চোখে ঘুম আসবে না রে অভি। জানিস কতগুলো দিন আমি ঠিক মতো ঘুমাইনি। এখন পরিস্থিতি এমন যে আমি ঘুমাতেই ভুলে গেছি। তোর শরীর খুব একটা ভালো না, ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা, চেষ্টা করছি, কিন্তু তুই আমায় ছেড়ে কোথাও যাস না প্লিজ। অন্তত আমি না ঘুমানো পর্যন্ত আমার পাশে বসে থাক। অভিক আনিশার এই অনুরোধটা আর ফেলতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে। অতঃপর কিছু সময় অতিবাহিত হয়। আনিশা ছটফট করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। অভিক উঠে বসে আনিশার গায়ে চাদর জড়িয়ে দিয়ে রুমের বাইরে এসে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। নিজের রুমে প্রবেশ করেই অভিক দেখতে পায় সুনীতি ওপাশ ফিরে শুয়ে আছে। সুনীতির দিকে তাকিয়ে হালকা হাসে অভিক। অতঃপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কাপড় চোপড় বদলে সুনীতির পাশে শুয়ে পড়ে। সুনীতি তখনও অন্যদিকে ফিরেছিল। অভিক সুনীতির পাশে শুয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। তার মুখটা নিজের দিকে ফিরিয়ে দেখে সুনীতি তখনও চোখ বন্ধ করেছিল। অভিক সুনীতির কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আমার উপর রাগ করে আছো নীতি? সুনীতি কোনো জবাব দেয় না। অভিক সুনীতির এমন মৌনতা দেখে বলে, আনিসা আমার স্কুল এবং কলেজ লাইফের অনেক ভালো বন্ধু ছিল। ওর এই অসহায় অবস্থা দেখেই আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি ভেবেছি তুমি ব্যাপারটা বুঝবে। আচ্ছা, ওর উপস্থিতি কি তোমায় কষ্ট দিচ্ছে নীতি? যদি এমন হয় তো বলো, আমি ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে রাখার ব্যবস্থা করব। আমি তো তোমাকে একবারও বলিনি যে ওনার উপস্থিতিতে আমার সমস্যা হচ্ছে, তুমি নিজে নিজে সবটা ভেবে নিচ্ছ। তাহলে তুমি আমার উপর অভিমান করে আছো কেন? কেন? আমার কি অধিকার নেই তোমার উপর অভিমান করার? এই যে তুমি হুটহাট করে মিশনে চলে যাও, জানো আমার কতটা চিন্তা হয় তোমার জন্যে। এটাই তো আমার কাজ নীতি। জানি তো, এই জন্যই তো রাগ করে থাকতে পারি না। আমি বুঝতে পারি তোমার ব্যাপারটা, কিন্তু
কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করো না। হঠাৎ এমনটা কেন মনে হলো? দেখো, আনিসা আপুর এখানে থাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কি আমাকে এতটা দুর্বল মনে হয় যে আমি ওনাকে ওনার রুমে পৌঁছে দিতে পারতাম না? উফ, তুমি আবার এই ব্যাপারটা নিয়ে পড়লে কেন? কেন করলাম এটা তুমি বুঝবে না অভিক। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে। আসলে তোমরা সব ছেলেরাই এমন। আমার এই নিয়ে আর কিছুই বলার নেই। অভিক সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঘাড়ে চুমু দিয়ে বলে, এসব বাদ দাও, আজকের আবহাওয়াটা বেশ সুন্দর তো, চলো। অভিকের এমন কথায় সুনীতি লজ্জায় তার বুকে মুখ লুকায়। অভিক সুনীতির মুখ তুলে তার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার উপর ভরসা রাখতে পারো, তুমি ছাড়া আর কাউকে আমি এই নজরে দেখবো না। অভিকের কথায় শীতল স্রোত বয়ে যায় সুনীতির শরীর দিয়ে। সুনীতির ঘুম ভাঙলে সে নিজেকে অভিকের বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। গতকাল রাতের কথা ভেবে লজ্জা এবং সুখের অপূর্ব অনুভূতি অনুভূত হয়। সে মোহিত নয়নে অভিকের দিকে তাকায়। এই লোকটা শুধুই তার, ভাবতেই মনে আনন্দ অনুভূত হয়। সুনীতি অভিকের মুখে হাত বোলাতে থাকে। হঠাৎ করেই এমন মুহূর্তে তার কানে বেশ খানিকটা শব্দ আসতে থাকে। সুনীতি উঠে বসে, ওড়নাটা গায়ে জড়িয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কোথা থেকে শব্দ আসছে? বলেই সে উঠে দাঁড়ায়। অভিকেরও ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই সুনীতিকে বলে, কি হয়েছে? কোথা থেকে যেন একটা দরজা ধাক্কানোর শব্দ আসছে। সুনীতির কথা শুনে অভিকের হুঁশ ফেরে। তার মনে পড়ে যায় গতকাল রাতে সে আনিশার ঘরের দরজার বাইরে থেকে নক করে দিয়েছিল। সে দ্রুত উঠে বসে শার্টের বোতাম লাগাতে থাকে। অতঃপর ছুট লাগায় গেস্ট রুমের দিকে। সুনীতিও যায় তার পেছন পেছন। অভিক গেস্ট রুমের সামনে এসে বুঝতে পারে এই রুম থেকেই দরজা ধাক্কানোর শব্দ আসছিল। সে আর দেরি না করে দ্রুত দরজার ছিটকিনি খুলে দেয়। সাথে সাথে আনিসা তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আনিসার এই অবস্থা দেখে অভিক ঘাবড়ে যায়। তাকে একদম উদ্ভ্রান্তের মতো লাগছিল। সুনীতি দূর থেকে এই দৃশ্য দেখে আবারও কষ্ট পায়। কাছে আসার সাহস না দেখিয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। অভিক আনিশার উদ্দেশ্যে বলে, কি হয়েছে তোর আনিশা? এমন করছিস কেন? তুই শান্ত হ প্লিজ। ওরা ওরা আমি মেরে ফেলবে অভি। দয়া করে আমাকে ওদের হাত থেকে বাঁচা। কারা মারবে তোকে? ওরা ওরা খুব ভালো, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচা। অভিক বুঝতে পারে আনিশা ঠিক কাদের কথা বলছে। সে অসহায় চোখে তাকিয়ে থাকে। হঠাৎ করেই আনিশার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অভিক ভয়ে তাকে ডাকতে থাকে। হ্যাঁ আনিশা, কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি আছি এখানে, তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। সুনীতির হৃদয়ে এই দৃশ্য যেন তীরের মতো বিঁধছিল। তার চোখে ছলছল করছিল জল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরের দিকে রওনা দেয়। ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। নিজের মা বাবার ছবি হাতে নিয়ে বলে, তোমরা তো আমার কাছে নেই বাবা মা। এখন তো আমার শুধু এই একজনই আছে। তাকেও কি ভাগ্য আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে? এমন হলে যে আমি আর বাঁচবো না, একদম নিঃশেষ হয়ে যাব। এসব ভেবেই তার কান্নার গতি বাড়ে। ঘর পোড়া গরু হয়ে যেন সে সিঁদুরে মেঘ দেখছে। অভিকের সাথে তার সুখের সংসার কি করে কারো দৃষ্টি লাগলো। ও এখন কেমন আছে ডাক্তার? অভিকের এহেন প্রশ্নের উত্তরে ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, উনি ভালো আছেন। আমার যতদূর মনে হলো উনি কোনো মেন্টাল ট্রমা থেকে বারবার এমন করেছেন। আপনার উচিত ওনাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া। বলেই তিনি বের হয়ে যান। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না কি করা উচিত। আনিশার এই অবস্থা দেখে আমি শান্তি পাচ্ছি না। আমি খুব ভালো একজন সাইকিয়াট্রিস্টকে চিনি। ওনার চেম্বার যদিও বা ঢাকায়, তবে উনি সপ্তাহে একদিন সিলেটে আসেন। আমি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করব। অনেক বড় চিন্তা থেকে রক্ষা করলি রে। আচ্ছা, সুনীতি ভাবি কোথায় রে? এখানে এসেছি থেকে তো ওনাকে দেখছি না। এতক্ষণে অভিকের হুঁশ ফেরে। সে এদিক ওদিক তাকিয়ে বলে, তাই তো, নীতি কোথায়? আরাফাত অভিককে বলে। তুই এখানে থাক, আমি দেখছি ভাবি কোথায়। বলেই আরাফাত বেরিয়ে পড়ে। সারা বাড়ি খুঁজে সুনীতিকে না পেয়ে সে চিন্তায় পড়ে। অনেক খোঁজার পর অবশেষে ছাদে উঠে সুনীতিকে দেখতে পায়। তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভাবি আপনি এখানে কি করছেন? হঠাৎ করে আরাফাতের কণ্ঠ শুনে সুনীতি হকচকিয়ে যায়। পিছনে ফিরে আরাফাতকে দেখে নিজের চোখের জল মুছে বললে, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে চলে এসেছিলাম। আরাফাত সুনীতির চোখের জল লক্ষ্য করে বলে, আপনি কি কাঁদছিলেন ভাবি? না, মনে হয় চোখে কিছু পড়েছে। আপনি নিজের দুঃখ লুকানোর বৃথা চেষ্টা করবেন না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। এই জন্যই আমি আরাফাতকে বলেছিলাম আনিশাকে এখানে না আনার জন্য। প্লিজ আপনার বন্ধুকে এ নিয়ে কিছু বলবেন না। এমনি ও অনেক চিন্তার মধ্যে আছে।
আমি চাই না এসব নিয়ে ভেবেও আরও চিন্তা করুক। অভিক, ঠিকই বলেছিস, আপনি সত্যি অনেক বুঝদার। সুনীতি হালকা হাসে। আরাফাত বলে, আপনার দুশ্চিন্তা করবেন না। অভিককে আমি যতটা চিনি, এটা হলফ করে বলতে পারি যে অন্তত আপনাকে ঠকাবে না। সুনীতি হঠাৎ কি মনে হলো সে জানে না, সে আরাফাতকে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনি আমাকে নিজের বোন মনে করে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? হ্যাঁ ভাবি, বলুন। অভিকের সাথে কি আনিসা আপুর শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল, নাকি আরো বেশি কিছু? দয়া করে সত্যটাই বলবেন, আমার থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই। আসলে সত্যিটা হচ্ছে, আমি, অভিক ও আনিশা আমরা তিনজন স্কুল জীবন থেকে একে অপরকে চিনি। আমরা ঢাকার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে একসাথে কি ক্লাসে ভর্তি হই। সেখান থেকে আমাদের বন্ধুত্বের সূচনা। এর মধ্যে আনিশার বাবা ছিল একজন পুলিশ অফিসার। আমরা নিজেদের বন্ধুত্বের জন্য গোটা স্কুলে পরিচিত ছিলাম। সকলে আমাদের ট্রিপল A গ্যাং বলে জানতো। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন আমরা 9 গ্রেডে ছিলাম তখন সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমি খেয়াল করি অভিক আনিশার একটু বেশিই কেয়ার করছে। তখন আমি বুঝতে পারি অভিকের মনে আনিশার জন্য ফিলিংস তৈরি হচ্ছে। আমার সন্দেহটাই ঠিক ছিল। একদিন অভিক নিজে থেকে আমাকে এটা বলে, কিন্তু আনিশাকে এটা বলার সাহস করে উঠতে পারেনি। ওর মনে ভয় ছিল যে সত্যটা জানার পর হয়তো আনিশা যদি ওকে রিজেক্ট করে তাহলে আমাদের বন্ধুত্বটা ভেঙে যাবে। এভাবে আমাদের স্কুল জীবন শেষ হয়। এরপর আমরা তিনজনে একই কলেজে ভর্তি হই। কলেজ লাইফে অন্য একটা ছেলে আনিশাকে ভীষণ বিরক্ত করত। একটা বললে ভুল হবে, আনিশা ছিল অপূর্ব সুন্দরী, তাই বেশ অনেক ছেলেই নিত্যদিন তাকে প্রপোজ করত। কিন্তু তার মধ্যে একটা ছেলে ছিল নাছোড় বান্দা। সে আবার আমাদের সিনিয়র ছিল, ঢাকা ভার্সিটিতে পড়তো, এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে ছিল। আমরা ধীরে ধীরে লক্ষ্য করি আনিশার ওই ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। ছেলেটার নাম ছিল শিহাব। অভিক এটা মেনে নিতে পারিনি যে আনিশা অন্য কারোর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তাই সে একদিন হুট করে আনিশাকে প্রপোজ করে বসে। কিন্তু আনিশা ভেবেছিল অভিক মজা করছে, তাই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। এরপর এমন কিছু হলো যা কি হয়েছিল এরপর? কৌতূহল নিয়ে জানতে চায় সুনীতি। আরাফাত বলে, এরপর অভিক যে আনিশাকে ভালোবাসে এটা বোঝানোর জন্য সুইসাইড অ্যাটেম্প করার জন্য নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল। আমি তখন অনেক কষ্টে ওকে আটকাই। সেদিন আমরা এমন এক দৃশ্য দেখি যা, কি দৃশ্য? নদীর পাড়ে আনিশার ওই শিহাব ছেলেটা ঘনিষ্ঠ অবস্থায়। সুনীতি নিশ্চুপ হয়ে যায়। আরাফাত বলে, এটা দেখে অভিক আরও ভেঙে পড়ে। আমি অনেক কষ্টে ওকে সামলাই। ও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরে, কিন্তু আর কোনো মেয়ের দিকে তাকায়। আর সেই দিনের পর থেকে আনিশাও হুট করে উধাও হয়ে যায়। এতগুলো বছর আমরা ওর কোনো খোঁজ পাইনি। গতকাল প্রায় 8-9 বছর পর আমরা ওর দেখা পাই। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। অভিক আজ আরাফাতের পরামর্শ অনুযায়ী আনিশাকে নিয়ে একজন সাইক্রিয়াটিস্টের কাছে এসেছে তাকে দেখানোর জন্য। বর্তমানে তারা অপেক্ষা করছে কখন সাইক্রিয়াটিস্ট হাসপাতালে এসে পৌঁছাবেন। দুজনেই তার কেবিনের বাইরে বসে অপেক্ষা করছে। কিছু সময় পর ডাক্তার চলে আসেন। ডাক্তারকে আসতে দেখে অভিক দাঁড়িয়ে পড়ে, সামান্য হেসে বলে, আপনি ডাক্তার রহমান? ডাক্তার রহমানও প্রাণোচ্ছল হেসে জবাব দেন, জি, আপনি নিশ্চয়ই মেজর অবিক, রাইট? হুম। আরাফাত আমাকে বলেছিল আপনার কথা। আপনার পেশেন্ট কোথায়? অভিক আনিশাকে সামনে এনে তার দিকে ইশারা করে বলে, ও হলো আনিসা, ওকেই আপনার কাছে দেখানোর জন্য এনেছি। ঠিক আছে, আপনি ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। আমরা একা ওনার সাথে কথা বলে ওনার মানসিক অবস্থাটা বুঝতে হবে। তারপর আমি বলতে পারবো ওনার কী ধরনের ট্রিটমেন্ট বা থেরাপি প্রয়োজন। বলেই ডাক্তার রহমান নিজের কেবিনে প্রবেশ করেন। অভিক আনিশাকে উদ্দেশ্য করে বলে, তো এখানে দাঁড়িয়ে রইলি কেন? যাও না পেছন পেছন। তুইও আয় না আমার সাথে, আমার একা যেতে ভীষণ ভয় করছে। এত ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানেই আছি। তুই ডাক্তার রহমানকে বিশ্বাস করতে পারিস, উনি অনেক নামকরা একজন সাইকিয়াট্রিস্ট। তোর যা সমস্যা হচ্ছে নির্দ্বিধায় বলবি ওনাকে। অভিক এত করে বলার ফলে আনিশা কিছুটা সাহস পেল। ধীর পায়ে ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করলো। অভিক বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। আনিশাকে কেবিনে প্রবেশ করতে দেখে ডাক্তার রহমান নম্র সুরে বললেন, হ্যাভ এ সিট। আনিশা গুটি গুটি পায়ে এগিয়ে এসে চুপচাপ বসে পড়ে। ডাক্তার রহমান জিজ্ঞেস করে, আপনার নাম? আনিসা আঞ্জুম। বয়স? ও, তো আপনার কি সমস্যা? আনিশা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আপনি জীবনে কখনো কোনো ভুল করেছেন ডাক্তার সাহেব, যার জন্য আপনাকে এখনো অবধি পস্তাতে হচ্ছে? সকল মানুষের জীবনেই ভুল ভ্রান্তি রয়েছে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমার জীবনেও এমন অনেক ভুল আছে যা নিয়ে আমার আফসোস করতে হয়। জানেন ডাক্তার সাহেব, আমার ভুল আমাকে শান্তি দেয় না এক মুহূর্তের জন্যও। প্রতি মুহূর্তে আমাকে তড়পায়। যখনই সে ভয়ানক স্মৃতিগুলো মনে পড়ে, আমি
আমার ইচ্ছা করে নিজেকে শেষ করে দিই। ডাক্তার রহমান শান্ত ও বিনম্র স্বরে বলেন, কাম ডাউন, এত হাইপার হবেন না, ঠান্ডা মাথায় কথা বলুন। আমি বুঝতে পারছি আপনার অতীতে আপনার সাথে এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে যা আপনাকে ট্রমাটাইজ করে রেখেছে। তবে আপনাকে এই ট্রমাকে ওভারকাম করতে হবে। দুচোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিন। তিক্ত স্মৃতিকে দূরে ঠেলে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো মনে করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনি অনেকটা শক্তি পাবেন। আনিসা ডাক্তার রহমানের কথা মতোই কাজ করে। চোখ বন্ধ করে ভালো স্মৃতিগুলো মনে করে। সেই স্মৃতির সবটা ঘিরেই ছিল অভিক। ডাক্তার রহমান আনিসাকে জিজ্ঞেস করে, আপনি চোখ বন্ধ করে কি দেখতে পারছেন? ডাক্তার রহমানের প্রশ্নের জবাবে আনিসা বলে, অভি, ডাক্তার রহমানের যা বোঝার বোঝা হয়ে যায়। তিনি আনিসার উদ্দেশ্যে বলেন, আপনি এখন বাইরে যান এবং আপনার বন্ধু মেজর অভিককে ভেতরে আসতে বলুন। আনিসা মাথা নাড়িয়ে বিদায় নেয়। আনিসা চলে যাবার কিছু সময় পর অভিক ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করে। ডাক্তার রহমানের সামনে বসে সে জিজ্ঞেস করে, কি বুঝলেন ডাক্তার? উনার অতীতে বোধহয় খুব খারাপ কিছু হয়েছিল যা উনাকে ট্রমাটাইজ করে দিয়েছে। ওকে এই ট্রমা থেকে বের করার কি কোনো উপায় নেই? উপায় আছে। কি উপায়? উপায়টা হলো আপনি। আমি? হ্যাঁ, আপনি। আপনাকে ঘিরে ওনার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যেই স্মৃতিগুলো ওনার ভালো থাকার কারণ। হয়তো ওনার অন্ধকারময় অতীতকে কাটানোর জন্য ওনার আপনার সঙ্গ প্রয়োজন। আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনি একটা কাজ করুন মেজর অভিক, যতটা পারেন মিস আনিসার সাথে সময় কাটান। আপনার সাথে থাকলে হয়তো উনি ওনার ট্রমা অনেকটা কাটিয়ে উঠবেন। মোদ্দা কথা, ওনার আপনার কোম্পানির প্রয়োজন। জি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। সুনীতি অস্থির হয়ে সারা ঘরময় পায়চারি করে চলেছে। ঘড়ির কাঁটায় সময় বর্তমানে বিকেল 4টা। অভিকরা 12টার সময় বের হয়েছে। এতক্ষণে তো ওদের চলে আসার কথা। সুনীতির ভাবনার মাঝেই কলিং বেল বেজে ওঠে। সুনীতি এক প্রকার দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতে সে দেখতে পায় অভিক ও আনিসা একসাথে দাঁড়িয়ে। সুনীতি ভালো করে খেয়াল করে দেখে আনিসার সাথে অনেকগুলো শপিং ব্যাগ, সাথে খাবারের প্যাকেটও আছে। অভিক সুনীতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক বিরক্তির সুরে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাদের ভেতরে তো প্রবেশ করতে দাও। সুনীতি দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আনিসা সবগুলো শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করে। অতঃপর কয়েকটা ব্যাগ সুনীতির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও নীতি। কি আছে এখানে? আমি তোমার জন্য কিছু সালোয়ার কামিজ আর শাড়ি পছন্দ করে এনেছি। আপনারা কি শপিং মলে গিয়েছিলেন? হ্যাঁ, শুধু শপিং মল না, সেখান থেকে একটা রেস্টুরেন্টেও গিয়েছিলাম। ইস, সেই কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়ে গেল। জানো তো নীতি, কলেজ লাইফেও আমরা এভাবে একসাথে শপিং করতাম, রেস্টুরেন্টে খেতাম, আরও কত কি করতাম। অনেকবার তো এমন হয়েছে ক্লাস বাঙ্ক করে সিনেমাও দেখতে যেতাম। কথাগুলো শুনে সুনীতি একদম ভালো লাগে না। তবুও সে মেকি হেসে বলে, আপনারা তো বাইরে থেকে এলেন, যান ফ্রেশ হয়ে আসুন। বলে সে নিজের রুমের দিকে পা বাড়ায়। অভিজ্ঞ যায় তার পেছন পেছন। আনিসা নিজের জন্য শপিং করে আনা জিনিসপত্রগুলো দেখতে থাকে। সুনীতি ঘরে এসে মন খারাপ করে বিছানায় বসে পড়ে। অভিক এসে তার পাশে বসে। সুনীতির হাত শক্ত করে ধরে হাতের উল্টো দিকে চুমু খেয়ে বলে, রাগ করেছো নীতি? সুনীতির রাগটা আজ একটু বেশি, তাই সে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমি কেন রাগ করব? আমি কি রাগ করতে পারি? রাগ করা তো আমার জন্য না জায়েজ। ম্যাডাম আজ একটু বেশি রেগে গেছে মনে হচ্ছে। তুমি জানো না তোমরা গেছো থেকে আমি কতটা দুশ্চিন্তায় ছিলাম, জানো? ভুল হয়ে গেছে নীতি, এমন ভুল আর হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা ডক্টর কি বললো? ডাক্তার বলল যে আনিশার কিছুটা মানসিক ট্রমায় আছে। আমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য নাকি ও আনন্দ পায়। এই জন্য আমাকে বললো ওর সাথে বেশি বেশি করে সময় কাটানোর জন্য। সুনীতি এটা একদম ভালো লাগলো না। তবে সে নিজের খারাপ লাগা প্রকাশ না করে বলল, এটা আবার কেমন সমাধান? কি জানি, ডাক্তারই বললো ওর সাথে বেশি বেশি সময় কাটাতে, যাতে ও ট্রমা থেকে বেরিয়ে আসে। এই জন্যই তো ওকে নিয়ে শপিং মলে ঘুরতে গেলাম। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আনিশাকে আমি শুধু বন্ধু ভেবে ওর সাহায্য করছি, এর থেকে বেশি কিছু নয়। আমি তো নিজের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি। শুধু একটাই অনুরোধ, এই বিশ্বাসের অমর্যাদা করো না, নইলে বিশ্বাস শব্দটার উপর থেকেই আমার বিশ্বাস উঠে যাবে। অভিক সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট নিয়ে আনিশার রুমে চলে আসে। কিন্তু আনিশার রুমে প্রবেশ করতেই হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ পুরো রুমের অবস্থা বিধ্বস্ত এবং রুমের কোথাও আনিশা নেই। অভিক হঠাৎ করেই ভীষণ ভয় পেয়ে গেল। আনিশার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া আসলো না। অভিক এবার হন্তদন্ত হয়ে পুরো বাড়িতে আনিশাকে খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পেল না। ততক্ষণে সুনীতিও এই ব্যাপারে জেনে যায়।
সুনীতি এসে অভিককে বলে, চলো তো আমরা আনিসাপুর রুমটা আরেকবার ভালো করে খুঁজে দেখি। এমনও তো হতে পারে ওখান থেকে ওনাকে খুঁজে পাওয়ার কোনো ক্লু পেয়ে গেলাম আমরা। দুজনেই আনিশার রুমে গিয়ে খুঁজতে থাকে। সুনীতির হঠাৎ কি মনে হলো, সে আনিশার খাটের নিচে তাকালো, সাথে সাথেই চেঁচিয়ে উঠল। আনিসা আপু! সুনীতির চিৎকারে অভিক ছুটে এসে দেখল আনিশা খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দ্রুত আনিশাকে খাটের নিচ থেকে উদ্ধার করে বিছানায় শুইয়ে দিল। অতঃপর তার মুখে পানির ছিটা দিল। কিছু সময়ের মধ্যেই আনিশা জ্ঞান ফিরে পেল। অভিককে নিজের সামনে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। সুনীতি এ দৃশ্য দেখে কষ্ট পেল খানিক। অভিক আনিশাকে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক নেই অভি। আমার অতীত যে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। একজন ভুল মানুষকে বিশ্বাস করে, একজন ভুল মানুষকে ভালোবেসে আমার পুরো জীবনটা একদম নষ্ট হয়ে গেল রে। তোর অতীতের ঘটনা কি এখন আমার সাথে শেয়ার করতে পারবি? হ্যাঁ পারবো। শুরু কর। তখন ছিল আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। আমাদের বাড়ির গলির বাইরে তুই আমায় পৌঁছে দিয়ে চলে যেতি, আর গলির ভেতরে প্রতিদিন ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো শিহাব। সে ছিল একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারের পদার্থবিদ্যার স্টুডেন্ট ছিল। প্রথম আমি তাকে পাত্তা দিইনি, কিন্তু একসময় তার প্রতি আমার মনে অনুভূতি জন্ম নিতে শুরু করে, আর সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। শিহাবের প্রতি আমার দুর্বলতা ও নিজে অনুধাবন করতে পেরেছিল। তাই তো একদিন সাহস করে আমার পথ আটকে ধরে আমায় জোরপূর্বক একটা পার্কে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমাকে এটা স্বীকার করতে বাধ্য করায় যে আমি ওকে পছন্দ করি। এরপর থেকে আমাদের একত্রে সময় কাটানো শুরু হয়। এই জন্য আমি তোকে আর আরাফাতকে কম সময় দিচ্ছিলাম। শিহাবের সাথে ঘোরাফেরা করতে করতে আমি ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। ও আমাকে সবসময় আমার পছন্দের গিফট দিত, আমার ভীষণ যত্ন নিত, আমার সামান্য কষ্টে ওকে বিচলিত করে দিত। এইসব বিষয় আমাকে ওর প্রেমে গভীরভাবে পড়তে বাধ্য করেছিল, আর শিহাব এটা বুঝতে পেরে আমার সুযোগ নেয়। কি করেছিল শিহাব? একদিন শিহাব আমায় প্রস্তাব দেয় যেন আমরা রুম ডেট করি। বলেই হু হু করে কাঁদতে শুরু করে আনিশা। অভিক নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলে, এরপর কি হয়েছিল? তুই কি ওর প্রস্তাবে রাজি হয়েছিলি? না অভি, আমি একদম ওর প্রস্তাবে রাজি হইনি প্রথমে, বরঞ্চ ওকে তীব্র অপমান করে চলে এসেছিলাম। এরপর কিছুদিন ওর সাথে যোগাযোগ বন্ধ রাখি, যার পর একদিন ও নিজে থেকে আমার সামনে আসে, আমার পায়ে পর্যন্ত পরে, যাতে আমি সব ভুলে ওকে ক্ষমা করে দিই। আমি শিহাবকে ভালোবাসতাম, তাই না করতে পারিনি। আবারও আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে নিই, কিন্তু ও আমার বিশ্বাসে মর্যাদা রাখেনি অভি। কি করেছিল ও? সেদিন ছিল 31 ডিসেম্বর, 31st নাইট উপলক্ষে ও আমায় বাইরে ঘুরতে নিয়ে যেতে চায়। তুই তো জানিস আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন, তাই আমায় যেতে দিতে রাজি হয়নি। তখন আমি আমাদের কলেজের কয়েকটা মেয়েকে নিয়ে যাই বাবার কাছে এবং মিথ্যা বলি যে আমরা মেয়েরা মিলে আমাদেরই এক বান্ধবীর বাড়িতে গিয়ে 31st নাইট সেলিব্রেট করব। এটা শুনে বাবা রাজি হয়ে যায়। অভিকের মনে পড়ে যায় এটাই সেই দিন ছিল যেদিন সে নদীর পাড়ে সুইসাইড করতে গিয়ে শিহাব ও আনিশাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। এই মিথ্যাটা বলে আমি শিহাবকে নিয়ে ঘুরতে বের হই। সারাটা সন্ধ্যা রাত আমরা গোটা ঢাকা শহর ঘুরে বেড়াই। শিহাব আমাকে ওর বাইকে করে বুড়িগঙ্গার তীরে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে আমরা একসাথে ডিনার করি এবং আমরা আবেগের বশে কিছুটা ঘনিষ্ঠ। বলতে গিয়ে আনিশার গলা কেঁপে ওঠে। আনিশা নিজেকে শক্ত করে নিয়ে পুনরায় বলে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেদিন রাতে আমার জন্য আরও কত ভয়ানক কিছু অপেক্ষা করছিল। সেদিন রাতে শিহাব আমার খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল, যার ফলে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। শয়তানটা এটারই সুযোগ নেয়। ওর মনে যে এতটা জঘন্য পরিকল্পনা ছিল আমি বুঝিনি। আমার ওই অবস্থার সুযোগ নিয়েও আমার সাথে। বলতে গিয়ে আনিশা আবারও থেমে যায়। অভিক সুনীতি দুজনেই চোখ বন্ধ করে নেয়। কিন্তু ও শুধু একাই এসব করে ক্ষান্ত হয়নি। সেদিন ওর আরও 4-5 জন বন্ধু পালাক্রমে আমায় I was gang raped। এটুকু বলে গলা ছেড়ে দেয় আনিশা। সুনীতি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আনিশা আবারও বলা শুরু করে, ওদের ভয়াবহতা আরও বেশি ছিল। ওরা এরপর আমাকে ওই অবস্থায় সিলেটে নিয়ে আসে। এখানে নিয়ে এসে টানা 1 সপ্তাহ প্রতিদিন পালাক্রমে প্রতিটা দিন প্রতিটা রাত আমার কাছে নরক যন্ত্রণার মতো ছিল। ওইসব পশুদের একটিও মায়া হয়নি আমার উপর। আমাকে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল। সেই সময় আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করতাম, কিন্তু আমার মৃত্যু মেলেনি, বদলে মেলেছে অসম্মান আর কষ্ট। আমার বাবা কোনো ক্রমে জেনে গিয়েছিল যে আমি সিলেটে আছি, তাই সেও আমায় খুঁজতে সিলেটে আসে। আমার আপন বলতে আমার বাবাই তো শুধু ছিল, মাকে তো জন্মের পরই হারিয়েছিলাম।
বাবা যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, তাই খুব সহজে আমার সন্ধান পেয়ে আমি অবধি পৌঁছে যাই। কিন্তু তার পরিণতি ভালো ছিল না। শিহাব এবং ওর বন্ধুরা আমার চোখের সামনে আমার বাবাকে নৃশংসভাবে খুন করে। আমাকে বাঁচাতে এসে আমার বাবাকে মরতে হয়। তো এটা কি করে সম্ভব? আপনার বাবা তো একজন পুলিশ অফিসার ছিল, তাকে মারা তো এতটা সহজ ছিল না। আমিও প্রথমে তেমনটাই ভেবেছিলাম, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। শিহাবের বাবা সিলেটের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। শুধু তাই নয়, তিনি সীমান্ত এলাকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এখানকার স্থানীয় প্রশাসন তার কেনা গোলাম। আমার বাবা এখানকার যেসব পুলিশ অফিসারের উপর ভরসা করে আমায় উদ্ধার করতে এসেছিলেন, তাদের কেউই বাবাকে সাহায্য করেনি, বরং বাবার মৃত্যুর পর তারা সবাই পালাক্রমে আমাকে। আর বলতে পারে না আনিশার গলা শুকিয়ে আসছে। অভিক আনিশার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, তাহলে এতগুলো বছর তুই কোথায় ছিলি? ওই শিহাব এতগুলো দিন আমাকে বন্দি করে রেখেছিল। ও আমাকে এই কষ্ট দিয়ে মজার পেত, তাই এতগুলো দিন আমায় বাঁচিয়ে রেখেছে। আসলে ও তো একটা সাইকো। তাহলে তুই সেদিন ওখানে কিভাবে পৌঁছালি? আমি খবর পেয়েছিলাম সীমান্ত এলাকায় আর্মিদের সাথে শিহাবের লোকদের ঝামেলা হবে, এই জন্য আমি ওত পেতেছিলাম। ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমাকে সেখানে বন্দি রাখা হয়েছিল। সেখানে দায়িত্বরত অনেকেই সীমান্তে পাঠানো হয়, যার ফলে আমার হাতে সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমি ওখান থেকে কয়েকজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসি। আর তারপর কি হলো তোরা তো জানিসই। আনিশার জীবনের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা শুনে হতবাক হয়ে তাকিয়ে আছে অভিক এবং সুনীতি। আনিশা সব কথা বলে মলিন হেসে বলল, দোষটা আমারই ছিল। আমি ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবন বিপদ ছেড়ে দিয়েছি। অভিক হাত মুষ্টিবদ্ধ করে বলে, তুই একদম চিন্তা করিস না আনিশা। শিহাব এবং তার সাথে যারা জড়িত তাদের সবাইকে আমি তাদের কৃতকর্মের জন্য উচিত শিক্ষা দেব। তোর এবং তোর বাবার প্রতি করা অন্যায়ের জবাব তাদের দিতেই হবে। তুই শুধু আমাকে সেই স্থানে নিয়ে চল যেখানে তোকে বন্দি রাখা হয়েছিল। সেখানে গেলে আমরা কোনো ক্লু পেতে পারি। সেখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। তাছাড়া আমার মনে হয় না আমি পালিয়ে যাওয়ার পর শিহাবরা ওখানে কোনো প্রমাণ আস্ত রেখেছে। তুই আমাকে ঠিকানাটা দে শুধু। আমি আরও কিছু আর্মি নিয়ে সেখানে যাব। শিহাব এখানকার মোস্ট ওয়ান্টেড আসামি। ওকে আমাদের যে করেই হোক ধরতে হবে। ও দেশে ভয়ঙ্কর মাদকদ্রব্য ও অস্ত্রের চোরাচালান করে, যা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ। তাছাড়া তোর সাথেও যা অন্যায় করেছে সেটারও কোনো ক্ষমা নেই। তাই তুই শুধু আমাকে ওই স্থান অবধি নিয়ে চল, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা চল তাহলে। অভিক সুনীতির উদ্দেশ্যে বলে, তুমি এখানেই থাকো, আমি আনিসার সাথে যাচ্ছি। সাবধানে থেকো। ওখানে একা যাওয়াটা বিপজ্জনক হতে পারে। আমি তো বললাম আরও কয়েকজনকে সাথে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। অভিক মাথা নাড়িয়ে আনিশাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। সুনীতি তাদের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। গায়ে গোলাপি রঙের সালোয়ার সাথে ম্যাচিং পাজামা পরিহিত একটা মেয়ে সেনা ক্যাম্পের চারিদিকে ঘোরাফেরা করছে। ব্যাপারটা আরাফাতের নজর এড়ায় না, তাই সে ক্যাম্পের বাইরে এসে গলা খাকারি দিয়ে বলে, এই মিস, কে আপনি? কাকে চাই? গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে বেজে উঠতেই পেছনে ফিরে তাকায় অহনা। পেছনে তাকাতেই কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকে তার সামনে দাঁড়ানো আর্মির পোশাক পরিহিত উজ্জ্বল শ্যামলা সুদর্শন পুরুষটিকে। আরাফাত মেয়েটিকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করে সামান্য কেশে বলে, আপনি নিশ্চয়ই এখানে আমাকে দেখার জন্য আসেননি। যে কাজে এসেছেন সেটা বলুন। আরাফাতের কথায় অহনার ধ্যান ভঙ্গ হয়। অচেনা পুরুষটির প্রতি খানিক ভালো লাগা তৈরি হলেও এমন তেড়া কথায় মুহূর্তেই অনুভূতি বদলে যায়। সেও বেশ তেজ নিয়ে বলে, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনাকে দেখার জন্য ঢাকা থেকে এত দূর সিলেটে চলে আসবো? সেটাই তো জানতে চাইছি যে আপনি এখানে ঠিক কী করতে এসেছেন। আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। আপনার বান্ধবী? আমার বান্ধবী সুনীতি এই ক্যাম্পে থাকে। মেজর অভিক, ওনাকে চেনেন নিশ্চয়ই। মেজর অভিক স্ত্রী সুনীতির বান্ধবী আমি। আমার নাম অহনা। ও, আপনি তাহলে সেদিনের সেই ঝগড়ুটে মহিলা। অহনার কাছে আরাফাতের কণ্ঠস্বরটা অল্প অল্প পরিচিত ঠেকছিল। এই কথার পরে সে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে। তেতে উঠে বলে, ও, আপনি তাহলে সেই অসভ্য লোকটা যে আমি স্টুপিড বলে অপমান করেছিলেন। মুখ সামলে কথা বলুন। আমি একজন ডিউটিরত আর্মি অফিসার। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আরে রাখুন আপনার ডিউটি। আমার বান্ধবীর সাথে শুধু আমার দেখাটা হতে দিন, তারপর আমি আমার দুলাভাইকে বলে আপনার শাস্তির ব্যবস্থা করছি। অহনার কথায় আরাফাত গগন বিদারী হাসিতে মগ্ন হয়। হাসতে হাসতেই বলে, আপনি আমার শাস্তির ব্যবস্থা করছেন? রিয়েলি? ওকে, করুন দেখি। আগে নিজের বান্ধবীকে তো খুঁজে বের করুন। ওয়েট, আমি আমার বান্ধবীকে এক্ষুনি কল করছি।
বলেই সে সুনীতিকে খুন লাগায়। কিছুক্ষণ ফোন রিং হবার পর সুনীতি ফোনটা রিসিভ করতেই অহনা বলে, ওই সুনীতি, কোথায় তুই? আমি তো কোয়ার্টারে। কেন? ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দিব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আমি তোর এখানে আসছি। বর্তমানে আমি আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তোর কোয়ার্টার খুঁজে পাচ্ছি না। এখানে একজন অসভ্য লোক আমায় দাঁড় করিয়ে রেখে অপমান করছে। তুই আর একটা বিহিত কর। ও, তুই আসবি, আমায় আগে বলবি না? যাই হোক, যে তোকে বিরক্ত করছে তাকে ফোনটা দে তো। অহনা বিশ্বজয়ের হাসি হেসে আরাফাতের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, এই নেন, আমার বান্ধবী আপনার সাথে কথা বলবে। আমাকে অপমান করার ফল এবার আপনি বুঝবেন। আরাফাত হাসি মুখে ফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? আরাফাত ভাইয়া, আপনি? ওনার কথা কিছু মনে করবেন না, ও আসলে একটু বেশি পাকনামো করে সব জায়গায়। আপনি কাইন্ডলি ওকে একটু কোয়ার্টার পর্যন্ত দিয়ে আসুন। আমি রান্না বসিয়েছি তো, এই অবস্থায় যেতে পারবো না আমি। ঠিক আছে ভাবি, নিন আপনার বান্ধবীর সাথে কথা বলুন। বলেই ফোনটা অহনার দিকে বাড়িয়ে দিল। অহনা ফোনটা হাতে নিতেই সুনীতি কড়া গলায় বলল, তুই চুপচাপ ওনার সাথে কোয়ার্টার অবধি চলে আয়, আর ওনার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইবি তুই ওনার কাছ থেকে। উনি তোর দুলাভাইয়ের বন্ধু হয়, তোর দুলাভাই যদি জানতে পারে তুই ওনার সাথে খারাপ ব্যবহার করেছিস তো খারাপ ভাববে না? কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না অহনা, যা বলছি তাই কর। অহনা বেরস মুখে ফোনটা রেখে দেয়। আরাফাত বলে, চলুন তাহলে আপনাকে কোয়ার্টার অবধি পৌঁছে দেই। তার কোনো প্রয়োজন হবে না। আপনি আমাকে রাস্তা দেখিয়ে দিন, আমি একাই চলে যাব। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভাবি আমাকে বলেছে আপনাকে কোয়ার্টার অবধি পৌঁছে দিতে। আমাকে তার কথাই শুনতে হবে, তাই আমার পেছন পেছন আসুন। বলেই আরাফাত হাঁটতে শুরু করে। অহনা আর কোনো উপায় না পেয়ে তার পিছন পিছন যেতে থাকে। অহনাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আরাফাত বিদায় নেয়। সুনীতি অহনাকে জিজ্ঞেস করে, তুই ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিস তো? তোর আমাকে কি মনে হয় আমি কখনো কারো কাছে মাথা নত করার মেয়ে? এত ইগো ভালো না অহনা, একদিন তোর এই ইগো দেখবি তোকে কোনো বিপদে ফেলবে। যাই হোক, হঠাৎ এভাবে চলে এলি কেন? হঠাৎ মানে? তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল জানিস। কাল যখন তুই আমায় ওই আশিনা না কি জানি মেয়ের ব্যাপারে বলি, তখন তোমার চিন্তা হচ্ছিল আরো। আনিসা আপুকে নিয়ে চিন্তার কিছুই নেই, উনি একজন অসহায় নারী, ওনার থেকে কোনো বিপদ নেই। কাউকে এতটা অন্ধবিশ্বাস করা ঠিক না। বাদ দে এইসব, তুই একটু বিশ্রাম কর, আমি খাবার নিয়ে আসছি। তুই যদি আগে জানাতি আমি ভালো মন্দ কিছু রান্না করতে পারতাম। শোন, আমার সাথে এত ফর্মালিটি করতে হবে না। তোর সাথে আমার অনেক কথা আছে, তুই বসে বসে শোন। বল, শুনছি। অহনা নিজের ফোন বের করে সুনীতিকে দেখায়। একটা ছেলে তাকে মেসেজ করে রোজ বিরক্ত করে। সুনীতি জিজ্ঞেস করে, ছেলেটা কে জানিস? সেটা তো জানি না, কিন্তু ছেলেটা নাকি আমার থেকে জুনিয়র হবে। ও নিজেই বলেছে ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এবার এইচএসসি দিবে। এই ছেলে তোকে মেসেজ দেয় কেন? ছেলেটা নাকি আমার ভালোবাসে, অন্তত মুখে সেটাই বলে। ছেলেটার ব্যাপারে কিছু জানিস না? আরে না, দেখিস না আইডিটা তো ফেক, আসল নাম দেয় না। আইডির নাম নীলাভ আকাশ। আমি কিভাবে বুঝবো এটাকে? জিজ্ঞেস করিসনি? করেছিলাম, উত্তর দেয়নি। প্রতিদিন আমায় কবিতা লিখে পাঠায়, খোঁজ খবর নেয়, অনেক কেয়ারিং, কিন্তু আমার তো জুনিয়র, পছন্দ না। ট্রাই করে দেখতে পারিস। দরকার নেই, আমি এসবে নেই বাপু। মা যাকে আমার জন্য পছন্দ করবে তাকে বিয়ে করব। অভিক আনিশাকে সাথে নিয়ে এবং কয়েকজন আর্মিকে নিয়ে একটা নির্জন স্থানে এসেছে। আনিশার ভাষ্যমতে এই স্থানেই তাকে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে এই স্থানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো একটা পরিত্যক্ত বাড়ি। অভিক আনিশাকে জিজ্ঞেস করে, তোর কি সঠিক মনে আছে যে তুই এখানেই বন্দি ছিলিস? হ্যাঁ, আমার যতদূর মনে আছে আমি তো ওখানেই ছিলাম। তোকে তো আগেই বলেছিলাম এখানে কিছু না পাওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে ফিরে যাওয়া যায়, কি বলিস? হ্যাঁ চল। তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমাদের এখন এখান থেকে যেতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাওয়া উচিত। হয়তো এখানে আমাদের জন্য কোনো ভয়াবহ বিপদ লুকিয়ে থাকতে পারে। কি বিপদ হতে পারে বলে তোর মনে হয়? আনিশা কিছু বলে ওঠার আগেই পুরো স্থানটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। অভিক এবং তার সঙ্গে আসা অন্যান্য আর্মিরা কিছু বুঝে ওঠার আগেই কেউ আতর্কিত হামলা চালিয়ে তাদের বন্দি করে নেয়। অভিকরাও ধোঁয়ার কারণে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে। অভিকের যতদূর মনে পড়ে সর্বশেষ আনিশা তার দিকে করুণ নয়নে তাকিয়েছিল, যেন ওই চোখের ভাষায় অনেক দুঃখ এবং অনুশোচনা লুকিয়েছিল। সময় তখন রাত 9টা। সুনীতি দুশ্চিন্তায় পুরো ঘরময় পায়চারি করে চলেছে। অহনা গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে সুনীতিকে। অভিক আনিশার সাথে সেই সকালে বেরিয়েছে, কিন্তু এখনও তাদের ফেরার কোনো নাম নেই। সুনীতি শুরুর দিকে ব্যাপারটা স্বাভাবিক নিলেও
যত সময় বাড়তে থাকে ততই তাদের হৃদয়ে ভয় জমা হয়, মন কু ডাকতে থাকে এই ভেবে যে অভিকের কোনো বিপদ হলো না তো। সুনীতি প্রথম দিকে এসব ভাবনাকে একদমই পাত্তা দেয়নি, কিন্তু পরবর্তীতে তাকে এসব নিয়ে ভাবতে হয়, কারণ তাদের ফিরতে এত দেরি হওয়ার কথা না। এরপরে সে চিন্তিত হয়ে আরাফাতকে সব জানায়। এসব শুনে আরাফাতও ভয় পেয়ে যায়, তবে সে সুনীতিকে দুশ্চিন্তা করতে বারণ করে এবং তাকে জানায় সে কিছু করবে। সুনীতি এখন সেই ভরসাতেই আছে, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে আরাফাতও হয়তো কিছু করতে পারবে না, কারণ সে প্রায় বিকেল 4টা থেকে অভিককে খুঁজে চলেছে, কিন্তু এখনো কোনো খোঁজ দিতে পারেনি। অহনা সুনীতিকে এমন দুশ্চিন্তার মধ্যে দেখে মিনমিনে স্বরে বলে, তুই তো সকাল থেকে কিছু না খেয়ে আছিস, এবার অন্তত কিছু খা। এভাবে না খেয়ে থাকলে তো পুরোপুরি অসুস্থ হয়ে যাবে। আমি কিচ্ছু খাবো না, খাবার আমার গলা দিয়ে নামবে না। না জানি অভিক কেমন অবস্থায় আছে, তুই দয়া করে এই বিষয়টা নিয়ে আমার জোর জবরদস্তি করিস না। অহনা আর না পেরে কিছু বলে না। এরই মধ্যে আরাফাত হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসে। তাকে আসতে দেখে সুনীতি ছুটে গিয়ে বলে, অভিকের কোনো খোঁজ পেলেন ভাইয়া? দুঃখিত ভাবি, আমি অভিকের এখন অবধি কোনো খোঁজ পাইনি। ওর ফোনের লাস্ট লোকেশন যেখানে ছিল সেখানেও গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সুনীতি ভারাক্রান্ত মনে 2 কদম পিছিয়ে পড়ে যেতে নেয়। অহনা সুনীতিকে ধরে নিয়ে আরাফাতের উপর চিৎকার করে বলে, কেমন আর্মি হয়েছেন আপনি? হ্যাঁ, আপনাদের নাকি অনেক ক্ষমতা। তাহলে নিজেদের একজন সহকর্মী খোঁজ করে বের উধাও হয়ে গেল, আর তার কোনো খোঁজ দিতে পারছেন না কেন? আরাফাতের মেজাজ এমনিতেই ভালো ছিল না, তার উপর অহনার এমন কথায় তেতে উঠে বলল, দেখুন মিস, আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি তো আর সর্বশক্তিমান নই যে সব কিছু করতে পারবো। আমারও সীমাবদ্ধতা আছে। অভিক আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওকে নিয়ে আমার চিন্তা নিশ্চয়ই আপনার থেকে ঢের বেশি। তাই এরপর থেকে কিছু বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। তুই শুধু শুধু ওনাকে এভাবে কেন বলছিস অহনা? এমনি আমার মন মেজাজ কিছু ভালো নেই, তার উপর। দুঃখিত, আসলে সুনিধির এমন অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই মুখ ফসকে অনেক কিছু বলে ফেলেছি। নিজের মুখকে এরপর থেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন মিস। সব পরিস্থিতিতে সব কথা মানায় না। আরাফাতের এমন কথায় ভীষণ রেগে গেলেও অহনা কোনো প্রতিক্রিয়া দেখায় না। আরাফাত সুনীতির কাঁধে ভরসার হাত রেখে বলে, আপনি একদম চিন্তা করবেন না ভাবি, আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো অভিককে খুঁজে বের করার। প্রয়োজনে নিজের জান বাজি রাখবো, কিন্তু নিজের বন্ধুর কোনো ক্ষতি আমি হতে দেব না, এটা আমার কথা। চোখে পানির ছিটা পেতেই আধো আধোভাবে চোখ মেলে তাকায় অভিক। সে নিজেকে আবিষ্কার করে একটি অন্ধকার বদ্ধ কুঠুরিতে। তার হাত পা সম্পূর্ণ চেয়ারের সাথে বাঁধা। এদিক ওদিক তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি কোথায় এলাম? এরপর চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তার সহিত ঠিক কী হয়েছিল। তখনই মনে পড়ে যায় আনিশাকে নিয়ে ওকে যেখানে বন্দি করা হয়েছিল সে স্থানে যাওয়ার পরের ঘটনাসমূহ। আশেপাশে তাকিয়ে অভিক আনিশা সহ নিজের অন্যান্য সহকর্মীদের খুঁজতে থাকে, কিন্তু তাদের কারোরই দেখা পায় না। এমন সময় তার কণ্ঠে ভেসে আসে কারো বলা একটা কথা। কি ব্যাপার মেজর? অভি কাউকে খুঁজছেন নাকি? কণ্ঠের স্বর অনুসরণ করে সেদিকে তাকাতেই অভিক চমকে ওঠে। বহু বছর আগে দেখা সেই চেহারাটা আজ অবধি সে ভোলেনি। ঘৃণা এবং ক্ষোভ পুষে রেখেছিল এতদিন। আনিশার কথা শোনার পর যা দ্বিগুণ হয়েছে। অভিক মুখ দিয়ে কিছু বিশ্রী গালি উচ্চারণ করে বলে, কুত্তার বাচ্চা, তোকে তো আমি। কি করবি তুই? আমার একটা চুলও ছিঁড়তে পারবি না, বরঞ্চ দেখ আমি তোর কি অবস্থা করি। শিহাবের এহেন কথায় রাগ বেড়ে ফুঁসে উঠল অভিক। দাঁতে দাঁত চেপে বলল, যদি কাপুরুষ না হোস তাহলে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে কথা বল। আমাকে বোকা ভাবিস না মেজর, আমি কাপুরুষ হতেও রাজি, কিন্তু বোকা হতে নয়। অভিক শিহাবের দিকে থুতু ছুঁড়ে বলে, সাদা, যে একটা নিরীহ মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে দীর্ঘদিন বন্দি রেখে তার সাথে এত নীচ কাজ করতে পারে, তার থেকে আর কি আশা করা যায়? মুখে থুথু এসে পড়ায় শিহাব ক্রোধে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এসে অভিকের গলা চেপে ধরে, এতটা জোরে যে অভিকের শ্বাস প্রায় বন্ধ হবার জোগাড় হয়। এমন সময় হঠাৎ সে স্থানে এসে উপস্থিত হয় আনিশা। শিহাবকে ছিটকে দূরে সরিয়ে দিয়ে বলে, কি করছোটা কি? ও তো মরে যাবে। শিহাব এতে রেগে গিয়ে অভিককে ছেড়ে আনিশার গলা চেপে ধরে বলে, এই মা, নিজের পুরাতন নাগরের প্রতি মায়া উতলে উঠছে না বেশি? বারবারিস না, নইলে তোর জীবনে যে ভিক্ষা দিয়েছি সেটা আবার থাকবে না। অভিক আনিশার দিকে অবাক চোখে তাকিয়েছিল। শিহাব আনিশাকে ছিটকে দূরে সরিয়ে ফেলে অভিকের উদ্দেশ্যে বলে, তুই আমাদের অনেক জ্বালিয়েছিস মেজর, তোর জন্য ধান্দায় অনেক লস হয়েছে, এই জন্য তোকে ফাঁদে ফেলতে এই সামান্য নাটকটা করতে হলো। একে একদিন ধরে কেন জানি বাঁচিয়ে রেখেছিলাম,
আজ আমার কাজে লেগে গেল। অভিক যেন আজ একের পর এক অবাক হচ্ছে। অভিক যেই না অবাক এবং বিস্ময়ের চোখে আনিশার দিকে তাকিয়েছে, আনিশা অভিকের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস রে অভি। নিজেকে বাঁচানোর জন্য আমায় তোকে বিপদে ফেলতে হয়েছে। এছাড়া আমার যে আর কিছুই করার ছিল না। আনিশার কথা শুনে অভিকের যা বোঝার বোঝা হয়ে যায়। বুঝতে আর বাকি থাকে না বিশ্বাসঘাতকতার শিকার সে। অভিকের বন্দি অবস্থায় থাকার পর অনেক সময় পেরিয়ে যায়। এত দীর্ঘ সময় অভিককে কিছুই খেতে দেওয়া হয়নি, তাই অনেক দুর্বল অনুভব হচ্ছে অভিকের। অভিক এক ফোঁটা পানির জন্য তরপার ছিল। এমন সময় হঠাৎ করে আনিশা অভিকের সামনে এসে দাঁড়ায়। আনিশাকে দেখেই অভিক ঘৃণায় নিজের চোখ সরিয়ে নেয়। আনিশা অভিকের চোখে এই ঘৃণা দেখে সেটা সহ্য করতে না পেরে বলে, আমি জানি এখন আমি যাই বলি না কেন তোর কাছে সেটা কাটা গায়ে নুনের ছিটাই মনে হবে, কিন্তু বিশ্বাস কর অভি, আমি সত্যি নিরুপায় ছিলাম। তোর কাছে আমি কোনো কৈফিয়ত চেয়েছি? কেন এসেছিস এখানে? নিজেকে তো সেভ করতে পারছিস, এখন যা আনন্দ কর। তোর এই অবস্থা যে আমি সহ্য করতে পারছি না অভি। এসব নাটক প্লিজ বন্ধ কর, আমার আর সহ্য হচ্ছে না তোর এইসব নাটক। আনিশা কান্না ভেজা চোখে অভিকের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ অভিকের অসহায় মুখের দিকে তাকিয়ে বলে, তোকে তো অনেক দুর্বল লাগছে অভি, একটু পানি এনে দিই, পানি খাবি? বিষ নেই তোর কাছে? থাকলে আমায় এনে দে, বিষ খাইয়ে একেবারে মেরে ফেল। আনিশার মধ্যে অপরাধ বোধ বাড়তে থাকে। সে আর এক মুহূর্ত অভিকের সামনে দাঁড়িয়ে না থেকে স্থান ত্যাগ করে। অভিক আনিশার পানে ফিরেও তাকায় না। নিজের বন্ধুত্বের জন্য অনেক করেছিল সে, বিনিময়ে ধোঁকা ছাড়া আর কিছুই পেল না। অভিক নিখোঁজ হওয়ার পর 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সুনীতির অবস্থা এখন আরও বেসামাল। চিন্তায় চিন্তায় না খেয়ে একদম অসুস্থ হয়ে গেছে মেয়েটা। বর্তমানে সম্পূর্ণ শয্যাশায়ী সে। অহনা যতটা পারছে সুনীতির খেয়াল রাখছে। অনেক চেষ্টা করেও সুনীতিকে এক ফোঁটা পানিও খাওয়াতে পারেনি অহনা। শেষে হাল ছেড়ে দিয়েছে। বর্তমানে অহনা সুনীতিকে বলছে, তুই আর কতক্ষণ এভাবে না খেয়ে থাকবি? এবার চলতে থাকলে তোরই তো বড় কোনো ক্ষতি হয়ে যাবে, একটু কিছু অন্তত খেয়ে নে। সুনীতি নিরুত্তর। অহনা একটা দীর্ঘ শ্বাস ফেলে। এরই মধ্যে আরাফাত চলে আসে। আরাফাতকে আসতে দেখে অহনা উত্তেজিত হয়ে বলে, আপনি দুলাভাইয়ের কোনো খবর পেলেন? আরাফাত দুঃখী দুঃখী মনে মাথা নাড়িয়ে ব্যর্থতার প্রমাণ দেয়। অহনা আর আগের মতো রেগে যায় না, বরঞ্চ দুঃখের সঙ্গে বলে, সুনীতির অবস্থা ভীষণ খারাপ, কালকে থেকে একদম না খেয়ে আছে। আমি অনেক চেষ্টা করে ওকে কিচ্ছু খাওয়াতে পারছি না। বর্তমানে ওর গায়ে ভীষণ জ্বর, দুর্বলতা ওকে একদম গ্রাস করে নিয়েছে। এবার চলতে থাকলে একদম শেষ হয়ে যাবে। আপনি নিজেকে কেন কষ্ট দিচ্ছেন ভাবি? আমরা সবাই তো নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা নিশ্চয়ই অভিককে খুব শীঘ্রই খুঁজে বের করব। কিন্তু আপনি যদি এভাবে না খেয়ে অসুস্থ হয়ে যান, তাহলে তো অভিক ফিরে এসে ভীষণ কষ্ট পাবে। নিজের জন্য না হলে অভিকের জন্য তো একটু খেয়ে নিন। আমি জানি না আমার অভিক বর্তমানে কোথায় আছে, কেমন পরিস্থিতিতে আছে, ও আদৌ কাল থেকে কিছু খেয়েছে কি না। এরকম একটা পরিস্থিতিতে আমার গলা দিয়ে কিভাবে খাবার নামবে ভাইয়া? আমি সত্যিই পারবো না। আরাফাত বুঝতে পারে সুনীতিকে বুঝিয়ে কোনো লাভ নেই, সে নিজের জেদে অটল থাকবে। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে অহনার উদ্দেশ্যে বলে, আপনি ভাবির যথাসম্ভব খেয়াল রাখার চেষ্টা করুন। আমরা নিজেদের কাজ অবিরতভাবে করে চলেছি, আশা করছি শীঘ্রই কোনো ভালো খবর দিতে পারবো। অহনা মাথা নাড়ায়। আরাফাত বেরিয়ে যেতে নেয়। অহনা হঠাৎ যেন কি মনে করে বলে, শুনুন। আরাফাত পিছন ফিরে তাকায়। অহনা হালকা হেসে বলে, সাবধানে যাবেন। আরাফাতও সামান্য হেসে অহনার দিকে তাকিয়ে প্রস্থান করে। অভিকের ভীষণ দুর্বল বোধ হচ্ছে। অনেকক্ষণ থেকে তাকে বেঁধে রাখা হয়েছে, কাল থেকে কিছু খায়ও নি, তাই স্বাভাবিকভাবেই শরীরের অবস্থা বেশি ভালো না। হঠাৎ করে অভিক লক্ষ্য করলো কেউ তার দিকে এগিয়ে আসছে। ভালো করে তাকিয়ে দেখলো আনিসা। অভিক ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আনিসা লক্ষ্য করলো অভিকের চোখে তার জন্য কতটা ঘৃণা। অগোচরে চোখে জল মুছে সে অভিকের দিকে খাবারের থালা নিয়ে এগিয়ে এলো। অভিকের একদম সামনে এসে দাঁড়ালো আনিসা, কিন্তু অভিক তার দিকে ফিরেও তাকালো না। আনিসা গলা ঝাঁকারি দিয়ে বলল, আমার উপর যত রাগ করার করিস, অন্তত এই খাবারটা অন্তত খেয়ে নেই। তোর এসব ন্যাকামি আমার সহ্য হচ্ছে না, ভালো চাইলে আমার সামনে থেকে দূর হ। ন্যাকামি বলিস আর যাই বলিস, এটা তোকে খেতে হবেই। মরে যাব তাও খাবো না। এতটা ঘৃণা করিস আমায়? হ্যাঁ করি। আনিসার বুকে তীরের মতো বিঁধছিল অভিকের কথা। তবুও সে খাবারের লোকমা অভিকের মুখের সামনে ধরে বলে, দয়া করে খেয়ে নে। অভিক খায় না। আনিসা এবার হার মেনে নিয়ে বলে, অন্তত একটু পানি খা। অভিক সেটাও খায় না। আনিসা এবার অসহায় কণ্ঠে বলে, আমি নিরুপায় ছিলাম অভি, 8 থেকে 9টা বছর, এটা কম নয়।
এতগুলো দিন ওই শয়তানটা আমার বন্দি করে রেখেছে। এতগুলো দিন আমি পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত হয়েছি, প্রতিনিয়ত ওর দ্বারা অত্যাচারিত হয়েছি। আমার খুব মুক্তির প্রয়োজন ছিল। আমি চেয়েছিলাম আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে, কিন্তু এর জন্য এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। শিহাব আমায় একটা শর্ত দিয়েছিল যে যদি আমি তোর বিশ্বাস জিতে তোকে এখানে নিয়ে আসতে পারি তাহলে ও আমায় ছেড়ে দিবে। তুই আমাকে বিশ্বাস করে সবটা জানাতে পারতি, আমি তোকে সাহায্য করতাম। তা না, তুই ওই দেশদ্রোহী সন্ত্রাসী শিহাবের কথা শুনলি। আমার কিছু করার ছিল না। শিহাব আমার শরীরে লুকিয়ে একটা চিপ রেখেছিল। যদি আমি কোনো চালাকি করতাম তাহলে ও আমাকে শেষ করে দিত। তুই যত যাই বলিস, তুই ওর মতো একটা সন্ত্রাসী সঙ্গ দিয়ে পাপ করেছিস। এর শাস্তি তুই পাবি। শাস্তি তো সেই 9 বছর ধরে পাচ্ছি, আর কত শাস্তি পাবো আমি? এবার শাস্তির উচিত আমায় একটু মুক্তি দেওয়া। একটা ভুল মানুষকে পছন্দ করাই আমার জীবনে কাল হলো। হিরো চিনতে আমি ভুল করেছিলাম। আচ্ছা, তুই যে 9 বছর আগে আমার একটা কথা বলেছিস সেটা কি